সোহেল, ভাই আমার, তুই তুই কেমন আছিস? বৃষ্টি বৃষ্টি ভালো আছে? তোর জন্য খুব দুশ্চিন্তা করছে। আমি ভালো আছি, শুধু তোর জন্য দুশ্চিন্তা হচ্ছে। এখানে তোর খুব কষ্ট হচ্ছে, তুই কোনো চিন্তা করবি না ভাই। আমি যত তাড়াতাড়ি পাবে তোকে এখান থেকে নিয়ে যাবো, আমি তোকে নিয়ে যাবো ভাই, আমি তোকে নিয়ে যাবো ভাই, নিয়ে যাবো ভাই। মাসুদ, সোহেলের কোনো খবর পেলে? হ্যাঁ, পেয়েছি। কোথায় সোহেল? ওকে সঙ্গে করে নিয়ে এলো না কেন? সোহেল জেল হাজতে। পুলিশ দাঙ্গাকারী সন্দেহে ওকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। তোমার সাথে ওর দেখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। ও কেমন আছে? ভালো না, শুধু শুধু কান্নাকাটি করে, তোমার কথা বলে, নদীর কথা বলে, টুনির কথা বলে। ওর জন্য বৃষ্টি আমার খুব কষ্ট হচ্ছে। সোহেলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে বৃষ্টি, আমার খুব কষ্ট হচ্ছে বৃষ্টি, আমার খুব কষ্ট হচ্ছে বৃষ্টি। সোহেল, তোমাকে আমি দুঃখ দিতে চাইনি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার অতীত জানলে তুমি আর এভাবে আমাকে ভালোবাসতে না। আমি তোমাকে কি করে বোঝাবো? এই নদীও একসময় পাহাড়ি নদীর মতো উজ্জ্বল ছিল, তার জীবনে ছিল অনেক স্বপ্ন। বাবা, বাবা! আরে নদী, তুই এই সময় বাড়িতে? বাবা, তোমাকে দেখার জন্য বান্ধবীদের ফাঁকি দিয়ে চলে এলাম। ফাঁকি দিয়ে মানে? কলেজ থেকে সবাই পিকনিকে গিয়েছিলাম, বোটানিক্যাল গার্ডেন থেকে ফিরে আসার পথে ভাবলাম তোমাকে সারপ্রাইজটা দিয়েই যাই। ভালোই করেছিস, আজই তোর কাছে যেতে হতো। এই নে তোর মাস খরচের টাকা। এত টাকা কেন? আমার তো শুধু মাত্র 2,000 টাকা লাগবে। সব টাকা তো আমাকে দিয়ে দিলে, তুমি চলবে কি দিয়ে? রাগ তো, আমার জন্য তোকে ভাবতে হবে না। কি বলছো বাবা? এমনিতে তোমার শরীর কত ভেঙে গেছে, নিশ্চয়ই ভালো করে খাওয়া দাওয়া করনি। গত সপ্তাহে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? না রে, মনে ছিল না। যাওনি? আমি কাছে না থাকলে তুমি নিজের ব্যাপারে এত উদাসীন হয়ে যাও কেন বলো তো? আচ্ছা, তোমার জন্য আমি কত দুশ্চিন্তায় থাকি জানো? আমার শরীর ঠিকই আছে মা, তোকে দেখে আমার সব রোগ সেরে গেছে। সেরে গেছে না ছাই? আমার মাথা ছুঁয়ে কসম খাও, তুমি আগামীকালই ডাক্তারের কাছে যাবে। তুই মন খারাপ করিস না তো। কেন মন খারাপ করবো না বলো? তুমি কোর্টের চাকরির পর দোকানে পার্ট টাইম চাকরি করো, আমার জন্য এত পরিশ্রম করো, অথচ আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। আমার বুঝি মন খারাপ হয় না? আমার সব কষ্ট দূর হয়ে যাবে যেদিন তুই লাল শাড়ি পরে
লাল টুকটুক বরের সাথে নতুন গাড়ি চড়ে শ্বশুর বাড়ি যাবি। বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি ছেলে খুঁজছি, ভালো ছেলে পেলেই। এই দেখ, তোর জন্য গয়না পর্যন্ত গড়িয়ে রেখেছি। বাবা, পুরো দেখ না। তুমি বানিয়েছো যখন ঠিকই লাগবে। ও মা, 12টা বেজে গেছে। বাবা, আমি যাই। টিচার 1টার মধ্যে ক্যাম্পে আমাদেরকে না দেখে খেপে যাবে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস মা। হ্যাঁ, পাগলি মেয়ে। এই দাঁড়াও দাঁড়াও, তোকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে বাঁচানো দি। ইন্সপেক্টর সাহেব, আমার বান্ধবীকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বান্ধবী? এ তোর কেমন বান্ধবী? আমি আর পারুল একই কলেজে 3 বছর ধরে পড়াশোনা করি। ও খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে। এত ভালো যে হোটেলে পতিতাবৃত্তির দায়ে ওদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। ছি ছি, এসব কি বলছেন? একটা ভদ্র মেয়ের নাম এসব কথা বলতে আপনার লজ্জা করছে না? শরীর বিক্রি করতে ওদের লজ্জা হয় না, আর আমার বলতে লজ্জা হবে কেন? ওই তুই কে? তুইও কি ওর মতো ভালো মেয়ে মানুষ? ভদ্রভাবে কথা বলুন। ও, খালি মুখে কথা বললে অভদ্রতা হয় বুঝি? নগদ টাকা দিয়ে হয় কথা বলবো। এই, ধর ওকে, ওরা গাড়িতে ওরা, ওরা। হজতে বললে এমনি কাজ কমে যাবে। তুমি কি পতিতাবৃত্তি করেছো? জি। তোমাকে 1500 টাকা জরিমানা করা হলো। টাকা জমা দিয়ে চলে যাও। এই, তুমি যাও। তুমি কি পতিতাবৃত্তি করেছো? না স্যার, আমি পতিতা নই, ভদ্র ঘরের সন্তান। আমি বাবার সঙ্গে দেখা করে ফিরছিলাম, রাস্তায় আমার বান্ধবীকে অ্যারেস্ট করে নিয়ে যেতে দেখি। তার কথা জিজ্ঞাসা করতে গেলে ওসি সাহেব আমাকে অ্যারেস্ট করে, আমাকে জোর করে পুলিশের জিপে তুলে নিয়ে এসেছে। একজন পতিতা যার বান্ধবী, সে কি করে ভালো মেয়ে হয়? সমাজের কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আই এম সরি। প্রথমবার গ্রেফতার হয়েছে বলে আমি তোমার ফাইনের টাকা কমিয়ে দিচ্ছি। তুমি 1000 টাকা ফাইন দিয়ে চলে যাও। যেখানে আমি কোনো অপরাধ করিনি সেখানে জরিমানা আমি কেন দেব? আর জরিমানার মানে কি আপনি জানেন? জরিমানা দেবার অর্থ স্বীকার করে নেওয়া যে আমি একজন পতিতা। সিরাজ, তুমি কি ওকে চেনো? হুজুর, ও আমার মেয়ে নদী, উইমেন্স কলেজে পড়ে। ও এমন কাজ করতে পারে না হুজুর। আমার অনুরোধ, আপনার দেয়া সাজা আপনি পুনর্বিবেচনা করুন হুজুর। আমার মেয়ে নির্দোষ। কলেজে পড়া মেয়ে কলেজে থাকলে কোনো সমস্যাই হতো না, কিন্তু পতিতাদের সাথেও গ্রেফতার হয়েছে। পতিতারা ওর বান্ধবী, আর তাই আমি ওকে জরিমানার সাজা দিয়েছি। রায় লেখা হয়ে গেছে, বদলানো সম্ভব নয়। তোমার মেয়েকে জরিমানা দিতে হবে। আমি ওর স্কুলে ভর্তি হওয়ার টাকা দিয়েছিলাম হুজুর। পয়সা খরচ করে ওকে শহরের বিখ্যাত কলেজে ভর্তি করিয়েছি হুজুর। ভালো পড়াশোনা করার জন্য শরীরের রক্ত পানি করে ওর হোস্টেলের খরচ আমি দিয়ে যাচ্ছি হুজুর। কিন্তু আজ বাবা হয়ে নিজের মেয়ের পতিতাবৃত্তির ফাইন আমি দিতে পারবো না হুজুর। নিজের মেয়েকে আমি পতিতা বলে মেনে নিতে পারবো না। আইন সবার জন্য সমান, তোমাকে ফাইন দিতেই হবে, নয়তো নদীকে 10 দিন জেল খাটতে হবে। আমাকে তুই ক্ষমা করে দিস মা, তোর বাবাকে তুই ক্ষমা করে দিস।
আদালতকে অবমাননা করছো। আপনি ভুল বলছেন। ভুল বিচার করে আদালতের অবমাননা করেছেন আপনি। মেডিকেল চেক আপ না করে আমাকে পতিতা বানিয়েছেন আপনি। কিন্তু আমি প্রমাণ করে দেব আমি পতিতা নই, আমি এখনো কুমারী। প্রমাণ করে দেব আপনার রায় ভুল। ইন্সপেক্টর সাহেব, এই আদালত নদীর মেডিকেল চেক আপ করানোর অর্ডার করছে, আর সেই রিপোর্ট আগামী 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করার জন্য আদেশ করছে। ওকে স্যার। উনি ঠিকই বলেছেন, শি ইজ ভার্জিন। উনি এখনো কুমারী। নো 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 নো, আমার রায় ভুল হতে পারে না। আমার রায় ভুল প্রমাণিত হলে বিচারক হিসাবে আমার জাজমেন্ট ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। যেভাবেই হোক প্রমাণ করতে হবে নদী কুমারী নয়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও সোহেল। তোমাকে দেবার মতো কিছুই আমার কাছে নেই। ওই হুমায়ুন কবিরকে আমি ছাড়বো না সোহেল, আমি তাকে ছাড়বো না। আমার ছেলের ফাঁসি হবে তোমার জেলে? আগের জেলারকে বদলি করে তোমাকে জেলখানায় এনেছি কিসের জন্য? শুধুমাত্র আমার ছেলের জীবন বাঁচানোর জন্য। এবার বলো, তুমি আমার জন্য কি করতে পারবে? আপনার ছেলের ফাঁসি আমি দেব। আপনি নিজে জেল গেট থেকে আপনার ছেলের লাশ বুঝে নেবেন, তারপর কবরস্থানে গিয়ে দাফন করে ফেলবেন। কিন্তু সেই ফাঁসি পাশার হবে না, হবে অন্য লোকের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসো মাসুদ, এসো, বসো। থ্যাংক ইউ স্যার। তোমার ভাইয়ের ব্যাপারে কতদূর অগ্রগতি হলো? আমি ওর সাথে হাজতে দেখা করেছি স্যার, 2-1 দিনের মধ্যে ছাড়া। আসসালামু আলাইকুম স্যার। ইয়ে জেলার সাহেব, আসুন। স্যার, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল। বলুন। না স্যার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি না হয় স্যার। না না, তুমি বসো মাসুদ। জেলার সাহেব, ও আমার নিজস্ব লোক, আপনিও বসুন। কাল সকাল 5টায় আপনার ছেলের ফাঁসি হয়ে যাবে। 5:30 এলে ডেড বডি বুঝে নিতে পারবেন। নো জেলার, নেভার। আমার ছেলে হলো ও একজন নৃশংস খুনি। একটা নিরীহ মেয়েকেও নিজ হাতে খুন করেছে। আমি ওর ডেড বডি গ্রহণ করতে যাব না। আপনি যদি লাশ গ্রহণ না করেন তাহলে তো পাশার ডেড বডি বেওয়ারিশ লাশ হিসাবে গণ্য হবে, মর্গে চলে যাবে। সরকারি খরচে তার দাফন কাফন হবে। ওটা দাও জেলার। যেদিন কোর্টে ওর ফাঁসির আদেশ হয়েছে সেদিনই সে বেওয়ারিশ হয়ে গেছে। ও আমার কাছে মরে গেছে। আপনার ছেলে ভুল করেছিল, তার পাপের সাজা সে পেয়েছে। তাই বলে তার লাশটা বেওয়ারিশ হতে দেওয়া ঠিক হবে স্যার? ছেলে হয়ে সে তার বাবার প্রতি কর্তব্য পালন করতে পারেনি, কিন্তু বাবা হয়ে আপনি ছেলের প্রতি অবিচার কেন করবেন? ছেলের লাশ আপনাকে গ্রহণ করতে হবে না স্যার, আমি গ্রহণ করব। রেজিস্টারে আমি সাইন করব। আপনি শুধু আমার পাশে থাকবেন। একজন বাবা হিসেবে না হলেও দেশের জনগণের প্রতিনিধি হিসাবে এইটুকু আপনাকে করতেই হবে স্যার। বেশ, তাই হবে। আমি তোমার সাথে যাব। তৈরি হয়ে যাও, আজকে তোমাদের খালাস অর্ডার এসে গেছে। বাকি সবাই হাজতে ফিরে যাও। যাও।
কপাল খারাপ, কপালে ডান কপালে দাগ, ডান কাঁধের উপরে দাগ। স্যার, স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান, স্যার। ডান কপালে দাগ দে। গলার এখানে দাগ দে। কি হলো? দুঃস্বপ্ন দেখেছ? না, শরীরের জন্য মনটা হঠাৎ কেমন যদি করে উঠলো। তুমি না বললে কয়েকদিনের মধ্যে শরীর ছাড়া পেয়ে যাবে? ছাড়া পাবে জানি, কিন্তু তবু কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। শুয়ে পড়ো। না, 5টা বেজে গেছে। হুমায়ুন সাহেবকে নিয়ে জেলখানে যেতে হবে। তার ছেলেরা ফাঁসি। ফাঁসি? কিন্তু তুমি যাবে কেন? ছেলে খুনি বলে হুমায়ুন সাহেব যেতে চাচ্ছিলেন না, আমি তাকে রাজি করিয়েছি। যাই, আমি তৈরি হইনি। চল। ভালো করে গোসল করা, জীবনের শেষ গোসল, কোনো কিছুর কমতি যেন না হয়। মাসুদ ভাইয়া কেন? এখন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ঝামেলা না করে নিয়তির লেখন মেনে নেওয়াই ভালো। শনাক্তকরণ চিহ্ন দেখাও, কপালে আর কাঁধের কালো দাগ। তোমার নাম কি? তোমার নাম বলো। বদরুল পাশা, তাই না? শোনো পাশা, এখন তোমার ফাঁসি কার্যকর করা হবে। ও তো কিছুই বলছো না। তোমার এখন ফাঁসি হবে, তুমি জানো?
কালো তোতা পাখির মতো কথা বলছিল, আজ ফাঁসির কথা শুনে তার কথা বলা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ক্যারি অন। গাড়িতে পানি আছে মাসুদ, খেয়ে নাও। লাশ এসে গেছে, গাড়ি তুলে বলো। লাশের মুখটা খুলুন। স্যার, আমি এখানে এসেছি শুধু তোমার কথায়, পাশার চেহারা দেখার জন্য নয়। এ ব্যাপারে তুমি আমাকে আর অনুরোধ করবে না। ঠিক আছে স্যার, লাশ কবরে নামাও। স্যার, সন্তানের কবরে বাবা প্রথম মাটি দেয় বলে জানে, আপনি দেবেন না? দেখো মাসুদ, আমি তোমার সম্মান রক্ষা করার জন্য শুধু এখানে এসেছি, আমাকে আর বিরক্ত করো না। স্যার, আপনি যদি কিছু মনে না করেন, বড় ভাই হিসাবে আমি কবরে মাটি দেই। তোমার যা খুশি তাই করো। স্যার, আমার ভাই কোথায়? যাকে জিজ্ঞাসা করে সেই কথা বলছে না। আমার ভাই কোথায়? ভাই কোথায় মানে? আপনার ভাই তো গতকালই ছাড়া পেয়ে গেছে। ছাড়া পেয়ে গেছে? কিন্তু আমার ভাই তো বাসায় যায়নি। বাসায় যায়নি তো আমি কি করব? ছাড়া পাওয়ার পর আসামি কোথায় যাবে তা আমি কি জানি? সোহেল ছাড়া পেয়ে গেছে, কিন্তু গেল কোথায়? কি বলছো তুমি? সোহেল কোথায় যাবে? সেটা তো আমারও প্রশ্ন। জেল হাজত থেকে ছাড়া পাওয়ার পর ও এখানে এলো না কেন? তুমি ভালো করে জিজ্ঞেস করে দেখেছো তো? জেলা সাহেব নিজে আমাকে বলেছেন, তাছাড়া রেজিস্টারে আমি ওর সাইন দেখেছি। তুমি যতই বলো, সোহেল ছাড়া পেয়ে বাড়ি ফিরবে না, এটা হতেই পারে না। আমার মন বলছে সোহেল এখনো জেল হাজতেই আছে। জেল হাজতে?
যাচ্ছিস কোথায়? তুই নাকি বলেছিস তুই আমাদেরকে ফাঁসিয়ে দিবি। পাশার নামে সোহেলের ফাঁসি দিয়েছি বলে আমাদের নামে কমপ্লেন করবি? বেঁচে থাকা খুব কষ্টে, আয় তোর কষ্ট কমিয়ে দেই। জেলখানায় জেলখানায় নাসির নাসির সোহেলকে বল নাসির আমার ভাই। মাসুদ, তুমি এত রাতে? ওর নাম নাসির, সাজাপ্রাপ্ত আসামি। জেলখানা যা থাকার কথা ছিল, কিন্তু সে জেলখানা থেকে বেরিয়ে রাস্তার উপর একজন জেল কয়েদিকে খুন করেছে। যাকে খুন করেছে সে মরে যাবার আগে আমাকে বলতে চেয়েছে আমার ভাই সোহেলকে এই নাসির জেলের মধ্যে কিছু একটা করেছে। নাসিরকে আমি তাড়া করে দৌড়ে ধরেছি। নাসিরকে বারবার জিজ্ঞাসা করেছি আমার ভাই সোহেল কোথায়, কিন্তু নাসির আহত হয়ে মরে যাবার আগে আমাকে বলে গেছে আপনার নাম আপনি সব জানেন। বলুন স্যার, আপনি কি জানেন? কোথায় আমার ভাই, কোথায় সোহেল? জেলে কান নিয়ে গেছে বললো, আর তুমি জেলের পিছনে ছুটতে শুরু করলে। একটা ক্রিমিনালের কথার উপর ভিত্তি করে মাঝ রাতে তুমি আমার বাড়িতে এসে সিন ক্রিয়েট করছো। জি জি, আমি তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি। নাসির মরে যাবার আগে আপনার নাম বলেছে স্যার। যত বড় অপরাধী হোক স্যার, মরার সময় কি মিথ্যে কথা বলে না? বলুন স্যার, আপনি কি জানেন? বলুন স্যার, বলুন। মাসুদ, তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছ। আপনার নিস্তব্ধতা আমাকে সীমা অতিক্রম করেছে স্যার। আমার ভাই কোথায় আমি জানতে চাই। ও কোথায় আছে, কেমন আছে আমি জানতে চাই স্যার। ও কথা বলতে পারে না স্যার, নিজের কষ্ট প্রকাশ করতে পারে না। ও কোনো বিপদে পড়েছে কিনা আমি জানতে চাই স্যার। যদি জানেন আমার ভাই কোথায়, তাহলে একবার বলুন স্যার, একবার বলুন। ভাইয়ের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে না, কিন্তু সেদিন তো তুমি ভাবনি আমার সন্তানের জন্য আমার কতটা কষ্ট লাগতে পারে। স্টপ ইট। নিজের ভাইয়ের চিন্তায় আজ তুমি অস্থির হয়ে গেছো। আর যেদিন আমি আমার একমাত্র সন্তানের ফাঁসির আদেশ শুনেছি, সেদিন আমার কেমন লেগেছিল, কেমন লেগেছিল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আর সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি, যতটুকু কষ্ট তুমি আমাকে দিয়েছ, ঠিক ততটুকু কষ্ট আমি তোমাকে দেব। ফাঁসির দড়ি আমার ছেলে পাশার গলায় ঝুলবে না, ঝুলবে তোর ভাই সোহেলের গলায়। আর তাই
বসার জায়গায় ফাঁসি হয়ে গেছে তোর ভাই সোহেলের। আমার ছেলের লাশের পরিবর্তে তুই নিজের ভাইয়ের লাশ রিসিভ করেছিস, নিজের হাতে তার কবরে মাটি দিয়েছিস। তোকেও আমি জ্যান্ত কবর দেব হুমায়ুন কবির, তোকেও আমি জ্যান্ত কবর দেব। আমি তোকে ছাড়বো না হুমায়ুন কবির, আমি তোকে আরো ঘিরে গেল কবির। আসলে বিচার আসো কবর দেব। খুনিটাকে অ্যারেস্ট করুন ওসি সাহেব। নাসিরকেও নিজের হাতে খুন করেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে নয় ওসি সাহেব, ওই শয়তানটাকে অ্যারেস্ট করুন। ওই ভদ্রলোকের মুখোশের আড়ালে সে একটা খুনি আমার নিষ্পাপ ভাইকে হুমায়ুন কবির খুন করেছে। ওকে আপনি অ্যারেস্ট করুন। ওই শয়তানটাকে আপনি অ্যারেস্ট করুন। ওকে আপনি অ্যারেস্ট করুন ওসি সাহেব, ওকে অ্যারেস্ট করুন। হুমায়ুন কবির, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না হুমায়ুন কবির, আমি তোকে ছাড়বো না। ভাবি, 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 কি হয়েছে নীরব? এত চিৎকার করছিস কেন? সর্বনাশ হয়ে গেছে। মাসুদ ভাইয়ের পুলিশ খুনের দায়ে অ্যারেস্ট করছে। না, এ হতে পারে না। মাসুদ খুন করতে পারে না। মাসুদ কোথায়? আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে চলো। মাসুদ সাহেব, আপনার সঙ্গে দেখা করার জন্য লোক এসেছে। মাসুদ, তোমাকে ওরা অ্যারেস্ট করেছে কেন? তুমি কি করেছো? আমাকে নিয়ে তুমি ভেবো না বৃষ্টি, তুমি শুধু টুনির দিকে লক্ষ্য রেখো। আব্বু, তুমি জেলখানায় কেন? তোমার চাচুকে নিতে এসেছি। সোহেল চাচু কোথায়? চাচুকে তোমার সাথে নিয়ে এলো না কেন? তোমার চাচু এই জেলখানাতেই আছে। মাসুদ, সোহেল কোথায়? আমি ওকে দেখেছিলাম, বলেছিলাম সবাই তোর জন্য অপেক্ষা করছে, কিন্তু ও আসবে না। ও ও আমার সাথে কেমন যদি লুকোচুরি খেলছে। আমি ওকে বলেছিলাম টুনির কথা, নদীর কথা, তোমার কথা, কিন্তু কিন্তু তবু এলো না। ও ও তোমাদের সামনে আসতে লজ্জা পাচ্ছে। তবু তুমি একটিবার ওকে আমার সামনে নিয়ে এসো, আমি ওকে এক নজর দেখেই চলে যাব। আমি তোমাকে কি করে বলবো সোহেল আর কোনোদিনও আসবে না বৃষ্টি। না, ও আসবে না। তুমি কি আমার হয়ে একটা কাজ করে দিবে বৃষ্টি? হুমায়ুন কবিরের ছেলের লাশ আমি নিজ হাতে কবর দিয়েছি। ওর ওর কুলখানিটা বাকি রয়ে গেছে। আমার হয়ে তুমি আর নদী উপস্থিত থেকে ওর কুলখানি করবে, চেষ্টা করবে বেশি লোকজনের আয়োজন করতে। যত বেশি লোক নিজের আত্মার জন্য দোয়া করবে, ততই আত্মা শান্তি পাবে। ভাইয়া, আপনি মিথ্যে বলছেন ভাইয়া, আপনি সত্য গোপন করছেন। বলুন বলুন সোহেল কোথায়?
ও কেমন আছে? ওর কি হয়েছে? কোথায় আমার সোহেল? Stop it! Stop it! Stop it! নিষ্পাপ ফুলের মতো আমার ভাইয়ের জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছ। যখন ও বেঁচে ছিল তখন তো ওর কথা তুমি ভাবতে। যখন ও বেঁচে ছিল মানে এখন কি আর সোহেল বেঁচে নেই? না, আমি বিশ্বাস করি না। বৃষ্টি সোহেল আর বেঁচে নেই। বৃষ্টি ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। বৃষ্টি ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। বৃষ্টি চলে গেছে। ও আর আসবে না। বৃষ্টি হুমায়ুন কবির আমার উপর প্রতিশোধ দেবার জন্য তার ছেলে পাশার পরিবর্তে সোহেলকে ফাঁসি দিয়েছে। আর আমি পাশা ধরে সোহেলের লাশ আমি আমার নিজের হাতে কবর দিয়েছি। বৃষ্টি আমি নিজেকে কি করে ক্ষমা করবো? বৃষ্টি আমি নিজেকে কি করে ক্ষমা করবো? বৃষ্টি আমি কি করে ক্ষমা করবো? বৃষ্টি আমি নিজেকে কিভাবে ক্ষমা করবো? মৃত্যুর জন্য আমি দায়ী। আমি ওর মনে কষ্ট দিয়েছি আর নিজের অক্ষমতাকে ঢাকার জন্য আমি ওকে অপমান করে দূরে সরে দিয়েছি। কিন্তু আমি ওকে বোঝাতে পারিনি আমি অক্ষম, আমি ওর ভালোবাসার যোগ্য ছিলাম না। ওই শয়তান হুমায়ুন কবিরকে হত্যা করার জন্য আমি শহরে এসেছিলাম। সবার কাছে আমার অতীত লুকিয়েছিলাম। সোহেলকে দেবার মতো আমার কাছে কিছু ছিল না বলে আমি আপনার সাথে সেদিন দুর্ব্যবহার করেছিলাম, প্রত্যাখ্যান করেছিলাম সেদিন সোহেলের ভালোবাসাকে। কিন্তু তাই বলে সোহেলকে এভাবে হারাতে হবে আমি ভাবতে পারিনি। ওর কাছে ক্ষমা চাইবার সুযোগ আমি পাবো না। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ওই হুমায়ুন কবির তোমার ইজ্জত কেড়ে নিয়েছে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার ভাইকে। ওর সমস্ত পাপের দুর্গ আমি কুড়িয়ে দেব। শান্ত হও জেলার, মানুষ চিরকাল বেঁচে থাকে না। ঠিক বলেছেন স্যার, ওই মাসুদও বেঁচে থাকবে না। আমি ওর বুকটা চিরে কলজিটা বের করে পাত্তা দিয়ে খাওয়াবো। উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। আবার গুটি এখন তোমার কোর্টে জেলার, মাথা ঠান্ডা করে খেলতে হবে। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে মাথা কি করে ঠান্ডা রাখবো স্যার? আমি মৃত্যু চাই, মৃত্যু। রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন। মাসুদ রানা আজ তার ছেলে ঘুমাতে যাবে ঠিকই, কিন্তু সেই ঘুম আর কোনোদিন ভাঙবে না। নিজের হাতে ওর বুকের স্পন্দন আমি বন্ধ করে দেব। এসব কি হচ্ছে? জেলারের নির্দেশে পাশার বদলে ফাঁসি দেওয়া হয়েছে নিরাপরাধ সোহেলকে। আজ মাসুদের মতো একজন দেশপ্রেমিককে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এভাবে আর কতদিন আমরা চোখ কান বন্ধ করে থাকবো? এই পোশাক যেদিন গায়ে চড়িয়েছি
সেদিনই আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলাম আমরা আমাদের দায়িত্বে সচেতন থাকব, কিন্তু কোথায় সেই সচেতনতা বোধ? উল্টো একজন জেলারের হাতের পুতুলের মতো আমরা ব্যবহৃত হচ্ছি। আমাদের কি কিছুই করার নেই? আছে। আমরা সবাই মিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব, প্রয়োজনে সবাই মিলে পদত্যাগ করব। তবে ওই জেলারের কথায় আমরা আর কোন অন্যায়কে মেনে নেব না। কিন্তু তার আগে মাসুদকে বাঁচাতে হবে। কারেক্ট। জেলার যত চেষ্টাই করুক, মাসুদকে আমরা মরতে দেব না। মাসুদ সাহেব, মাসুদ সাহেব, এটা একটা সুন্দর বই, পড়লে আপনার মনটা ভালো লাগবে। একটা না একটা রাস্তা আপনি পেয়ে যাবেন। বিশেষ করে 110 নম্বর পাতাটা আপনি অবশ্যই পড়বেন। পড়বেন কিন্তু। আমার নিরপরাধ ভাইকে পাশা বানিয়ে তুই ফাঁসি দিয়েছিস। আরে তুই জেলার নামের কলঙ্ক। আমার ভাই নিজের যন্ত্রণার কথা কাউকে বলতে পারেনি। তুই তাকে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট দিয়েছিস। যন্ত্রণা কত ভয়াবহ, কত নির্মম, আজ আমি তোকে বুঝিয়ে দেব। এই সেই জায়গা যেখানে যেখানে আমার ভাইকে ফাঁসি দেওয়ার জন্য তুই গোসল করেছিলি। শেষ গোসল, সেই শেষ গোসল আজ আমি তোকে করাবো। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে আমার ভাইকে তুই অন্যায় ভাবে ফাঁসি দিয়েছিলি। সেদিন আমার বোবা ভাইয়ের বুক ফাটা আর্তনাদ দেওয়ালের পাশে দাঁড়িয়ে আমি শুনতে পাইনি। আজ তুই চিৎকার করবি, সেই চিৎকার শুনে শান্তি পাবে আমার ভাই সোহেলের আত্মা। ভাইয়া, তাকিয়ে দেখ ভাইয়া, যে ফাঁসির মঞ্চে জেলার তোকে ফাঁসি দিয়েছিল, সেই মঞ্চে আজ আমি জেলারকে ফাঁসি দিলাম। তাকিয়ে দেখ ভাইয়া, তাকিয়ে দেখ, আমি জেলারকে ফাঁসি দিয়েছি। আমি প্রতিশোধ নিয়েছি ভাইয়া, আমি প্রতিশোধ নিয়েছি ভাইয়া, আমি প্রতিশোধ নিয়েছি, আমি প্রতিশোধ নিয়েছি ভাইয়া, আমি প্রতিশোধ নিয়েছি। আপনি যান, শাস্তি দিন তাকে যার নির্দেশে জেলার আপনার নিরপরাধ ভাইকে ফাঁসি দিয়েছে। বৃষ্টি, কারো সবাই করেছে, বাড়ির সবাই কোথায়? ভাই, ভাবি, টুনি, নদী, আপনার সবাই রে
হুমায়ুন কবিরের লোক তুলে নিয়ে গেছে। আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর জন্য আমি ক্ষমা চাইছি ইওর অনার। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যাদেরকে নিয়ে এসেছি তারা একজন পলাতক ফাঁসির আসামি আর একজন বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করে দৃষ্টান্তমূলক অপরাধ করেছেন। আপনার যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। ইওর অনার, আমার দেওয়া সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালতের মতো একটি ন্যায়ের মন্দিরে নিজের স্ত্রীকে হত্যার দায়ে এই নরপশু হুমায়ুন কবিরের ছেলে ওই পাশার ফাঁসির আদেশ হয়েছিল। গত 23শে আগস্ট তার ফাঁসির আদেশ কার্যকর হয়েছিল, কিন্তু পাশা আজও আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। মহামান্য আদালত, এই রাজনীতিবিদ হুমায়ুন কবির চট্টগ্রামে একদিন বিচারক ছিলেন। উনি উনার আদালতে আমাকে মিথ্যে রায় দিয়ে পতিতা বানিয়েছিলেন। মেডিকেল চেকআপের নাম করে আমার নারীত্বকে হরণ করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। অর্ডার, অর্ডার। আদালত পাশা আর হুমায়ুন কবিরকে কাঠগড়ায় আসার নির্দেশ দিচ্ছে। সেদিন ওই হুমায়ুন কবিরের নির্দেশে জেলার ষড়যন্ত্র করে ওই পাশার পরিবর্তে নির্মম ভাবে ফাঁসি দিয়েছে আমার বুবা ভাই সোহেলকে। ইওর অনার, ফুলের মতো নিষ্পাপ একটা বোবা মানুষকে
পৃথিবীর কোন কারাগারে এইভাবে ফাঁসি দেওয়া হয় কিনা আমার জানা নেই, আমার জানা নেই। কেন তাকে জীবন দিতে হয়েছে, কেন? আর তার পরিবর্তে পাশা কি করে জেলখানা থেকে বের হয়ে এলো? কি করে পাশা আজও বেঁচে আছে? রনার, আমি এর বিচার চাই রনার, আমি এর বিচার চাই। এই আদালত এই মুহূর্তে হুমায়ুন কবির ও পাশাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করার জন্য পুলিশ ডিপার্টমেন্টকে আদেশ দিচ্ছে এবং তদন্ত কমিশন গঠন করে সত্যিকার ঘটনা যাচাই করার পর এই আদালত তার রায় দেবে। ভাইয়া, আমার 9 ঘন্টা বেজে গেছে। শুধু শয়তানের শেষ দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমার আমার কত স্বপ্ন ছিল তোর দিয়ে দেব। নদী, তুই অনেক বড়, নদী তুই অনেক বড়। সোহেলকে হারিয়ে আমরা তোকে পেয়েছি, তোকে আমরা মরতে দেব না। চলো, ওকে হাসপাতালে নিয়ে চলো। সোহেল আমার জন্য অপেক্ষা অপেক্ষা করছে। আমাকে তোমরা দোয়া করো যেন পরে আমি সোহেলের সাথে থাকতে পারি। ওদের থেকে আল্লাহর কাছে দোয়া করবো বাংলাদেশের প্রতি ঘরে ঘরে যেন তোমার মতন ভাইয়া থাকে। ভাইয়া, নদী, নদী, নদী।